নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি বাংলা পাঠ্য বইয়ের প্রথম কবিতা মুকুন্দ চক্রবর্তীর বিরচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি বিস্তারিত আলোচনা করব। আজকে ক্লাসটিতে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করে দিচ্ছি, তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে এই কবিতাটি তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে এবং এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই তার উত্তর লিখতে পারবে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। কবিতাটির মধ্যে যাওয়ার আগে কবির পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই, তারপর কবিতার মধ্যে আসছি। কবির পরিচিতি: মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তী আনুমানিক 1547 সালে বর্ধমান জেলার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম হৃদয় মিশ্র। দিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে উৎখাত হয়ে তিনি আনুমানিক 1557 খ্রিস্টাব্দে মেদিনীপুরের আরোরা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হন। তার পৃষ্ঠপোষকতায় চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে কবি কঙ্কন উপাধি তিনি লাভ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে তার রচনাতেই প্রথম উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয়। তোমাদের এখান থেকে একটা শর্ট কোশ্চেন আছে, মুকুন্দ চক্রবর্তী কোন কাব্য রচনার জন্য তিনি কবি কঙ্কন উপাধি লাভ করেন? এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা ভালো করে এই কোশ্চেনটা দেখে রাখবে। এবার কবিতার মধ্যে চলে আসো। কবিতার মধ্যে যাওয়ার আগে কবিতাটি বা পদ্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এই কবিতার আগের প্রেক্ষাপট বা বিষয়বস্তুটা তোমরা ভালো করে জেনে নাও, তাহলে কবিতাটি তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। উৎস বা কাব্যগ্রন্থ: কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেটিক খণ্ড থেকে গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে। বিষয়বস্তু বা প্রেক্ষাপট: চণ্ডীমঙ্গল কাব্যটি বাংলা সাহিত্যে চণ্ডিকামঙ্গল, অম্বিকামঙ্গল, গৌরীমঙ্গল এবং শ্রীকবিকঙ্কন রসগান নামে পরিচিত। পাঠ্যাংশটি যেহেতু চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে, তাই আমি এই কবিতাটি আলোচনার আগে আক্ষেটিক খণ্ডটি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের কবিতাটি বুঝতে সুবিধা হয়। আক্ষেটিক শব্দের অর্থ হলো ব্যাত। ব্যাত কথাটির অর্থ হলো শিকারী, যিনি বনে পশু পাখি জীবজন্তুদের শিকার করে। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হলো কালকেতু। স্বর্গে কালকেতুর পরিচয় শিবভক্ত নীলাম্বর নামে, অর্থাৎ স্বর্গে কালকেতুর আসল নাম ছিল নীলাম্বর, যে ছিলেন শিবের ভক্ত, কিন্তু মর্তে দেবী চণ্ডীর নিজের পূজার উদ্দেশ্যে মহাদেবের সাহায্যে দেবী চণ্ডী নীলাম্বরকে অভিশাপ করে মর্তে পাঠান। মর্তে নীলাম্বর কালকেতু রূপে আত্মপ্রকাশ করে, অর্থাৎ স্বর্গে নীলাম্বর নাম ছিল আর মর্তে যখন নীলাম্বর নামলো তখন নীলাম্বরের নাম হলো কালকেতু। মর্তে এসে কালকেতুর সঙ্গে বিবাহ হয় ফুল্ললার। কালকেতু পশু শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। কালকেতু ছিল দক্ষ শিকারী, তার জন্য কালকেতুর ভয়ে বনের সমস্ত জীবজন্তু এবং পশুরা দেবী চণ্ডীর কাছে শরণাপন্ন হন বা যান। দেবী চণ্ডী বনের পশুদের আশ্বস্ত করে যে সে কালকেতুর হাত থেকে এদেরকে রক্ষা করবে, তাই তিনি নিজে গোসাপ রূপে কালকেতুর শিকারের পথে অবস্থান করেন। অর্থাৎ কালকেতু যেই পথ দিয়ে শিকার করতে যাবে বনে, সেই পথে কিন্তু দেবী চণ্ডী গোসাপ রূপে অবস্থান করে বা গোসাপ রূপ ধারণ করেন। কালকেতু শিকার না পেয়ে সেই দিন গোসাপকে অর্থাৎ চণ্ডী দেবীকে ধনুকের ছিলায় বেঁধে নিয়ে বাড়ি নিয়ে আসেন। পরে দেবী চণ্ডী তার আসল রূপ ধারণ করে এবং কালকেতু ও ফুল্লরাকে 7 ঘোড়া ধন দেন। দেবীর আশীর্বাদে কালকেতু বন কেটে গুজরাট নগর তৈরি করেন এবং নগরের রাজা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হন। কিন্তু নগরে যেহেতু কোনো প্রজা বা সাধারণ মানুষ ছিল না, তাই কালকেতু পুনরায় আবার দেবী চণ্ডীর শরণাপন্ন হন। দেবী চণ্ডী এবার সমস্ত দেবতাদের সহায়তায় পাশের নগর কলিঙ্গে প্রবল প্রাকৃতিক দুর্যোগ ঘটান। এই দুর্যোগে কলিঙ্গ দেশের সমস্ত সাধারণ মানুষ কালকেতুর তৈরি গুজরাট নগরে আশ্রয় গ্রহণ করে। এই যে কলিঙ্গ রাজ্যে প্রবল প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আজকে আমি তোমাদের কবিতার মধ্য দিয়ে সেটা উপস্থাপনা করব। অর্থাৎ কলিঙ্গ রাজ্যে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে দেবী চণ্ডীর আদেশে, সেই প্রাকৃতিক দুর্যোগের ফলে কলিঙ্গ রাজ্যের
কি হয়েছে বা কি অবস্থার সৃষ্টি হয়েছে সেইটা আমি তোমাদের উপস্থাপনা করব এই কবিতার মধ্য দিয়ে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী। কলিঙ্গ কিন্তু দেশ নয়, একটা কিন্তু ছোট অঞ্চল। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। আমি তোমাদের কবিতাটির শব্দার্থগুলি ডান পাশে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা শব্দার্থগুলি অবশ্যই ভালো করে দেখে রাখবে, তাহলে তোমাদের কবিতাটি বুঝতে সুবিধা হবে। কইল কথাটির অর্থ হলো করলু। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, অর্থাৎ মেঘ করলো অন্ধকার, মেঘ করলো অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, অর্থাৎ মেঘ এত অন্ধকার হয়ে এসেছে যে কেউ কারুর অঙ্গ বা দেহ দেখতে পাচ্ছে না। সাধারণ মানুষ কেউ কারুর অঙ্গ দেখতে পাচ্ছে না। অঙ্গ কথাটির অর্থ হলো দেহ এবং আপনার কথাটির অর্থ হলো নিজের। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশান কথাটির অর্থ হলো উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ। সঘনে কথাটির অর্থ হলো ঘন ঘন। চিকুর কথাটির অর্থ হলো বিদ্যুৎ, অর্থাৎ ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে মেঘ ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। পবন কথাটির অর্থ হলো বাতাস বা বায়ু, অর্থাৎ উত্তরের হাওয়া যখন লাগছে তখন মেঘের গর্জন শোনা যাচ্ছে। নিমেষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। নিমেষেকে কথাটির অর্থ হলো এক নিমেষের মধ্যে, গগনমণ্ডল কথাটির অর্থ হলো গোটা আকাশ, অর্থাৎ এক নিমেষের মধ্যে গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ বলতে চারিদিকে মেঘের দ্বারা আবৃত বা চারিদিকে মেঘের দ্বারা ঢাকা। সাধারণত চারি মেঘ বলতে চারটি মেঘের কথা বলা হয়ে থাকে। সেই মেঘের আবার আলাদা আলাদা নাম রয়েছে। এক হলো সম্বর্ত, দুই হলো আবর্ত, তিন হলো পুষ্কর এবং চার হলো দ্রোণ। এদের একসঙ্গে বলা হয় চারি মেঘ। এই চারি মেঘ থেকে জল যেন মুষলধারে বৃষ্টি ঘটাচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ, প্রবল গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। উচ্চনাথ কথাটির অর্থ হলো উচ্চস্বরে বা খুব জোরে, অর্থাৎ কলিঙ্গে মেঘ উড়ে এসে উচ্চস্বরে ডাকে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় কথাটির অর্থ হলো ধ্বংস, গনিয়া কথাটির অর্থ হলো গণনা করে, বিষাদ কথাটির অর্থ হলো দুঃখী, অর্থাৎ সব কিছু ভেবে কলিঙ্গের প্রজারা ভীষণ দুঃখী হয়ে পড়ে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। অর্থাৎ হুড় হুড় দূর দূর করে যে ঘন ঝড় বইতে থাকে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। বিপাকে কথাটির অর্থ হলো বিপদে পড়ে, ভবন কথাটির অর্থ হলো ঘর, রড় কথাটির অর্থ হলো দৌড়ে পালানো, অর্থাৎ বিপদে পড়ে ঘর বাড়ি ছেড়ে প্রজারা দৌড় দিল, অর্থাৎ পালিয়ে গেল। অর্থাৎ আবহাওয়ার খারাপ পরিস্থিতি দেখে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখে প্রজারা, কলিঙ্গ দেশের প্রজারা নিজের ঘর বাড়ি ছেড়ে দৌড়ে পালাচ্ছে। পরের পেজে চলে আসো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। ধুলে কথাটির অর্থ হলো ধুলো, আচ্ছাদিত মানে ঢেকে যাওয়া, হরিত মানে সবুজ, চমকিত মানে চমকে ওঠা। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, অর্থাৎ মাঠে যা সবুজ ফসল হয়েছিল তা সব এই ধুলো ঝড়ে বা এই ধুলোয় সব ঢেকে গেল। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, অর্থাৎ এত বিশাল ঝড় হচ্ছে যার ফলে মাঠে যে সমস্ত ফসল ছিল সেগুলো উল্টে গেছে, তা দেখে প্রজারা চমকে উঠেছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, অষ্ট গজরাজ সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। চারি মেঘে কথাটি আমি আগে বলে দিয়েছি, অর্থাৎ চারিদিকে ঘিরে থাকা মেঘের কথা বলা হয়েছে। এই চারটি মেঘ কী কী সেটা আমি আগে বলে দিয়েছি, তার জন্য এখন বললাম না। তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে, কিন্তু তোমাদের এই লাইন তুলে কোশ্চেন আসতে পারে। অষ্ট গজরাজ, তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে শর্ট কোশ্চেন দিয়ে দেয় অষ্ট গজরাজ কী। অষ্ট গজরাজ হলো 8টি হাতির কথা বলা হয়েছে, যেমন ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক। এদের একত্রে অষ্ট গজরাজ বলা হয়।
অর্থাৎ এই চারি মেঘে জল ঝরাচ্ছে অষ্টগজরাজ। অর্থাৎ কবি বলতে চাইছে এই যে বৃষ্টি বা ঝড় হচ্ছে কলিঙ্গ দেশে, এইটা কে করাচ্ছে? অষ্টগজরাজ। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। সঘনে কথাটির অর্থ হলো ঘন ঘন, চিকুর মানে বিদ্যুৎ, ব্যঙ্গ কথাটির অর্থ হলো ব্যাঙ। পরীক্ষায় প্রায় সময় শর্ট কোশ্চেন আসে ব্যঙ্গ তর্কাবাজ কি? ব্যঙ্গ তর্কাবাজ হলো ব্যাঙের মতো তড়াক করে লাফিয়ে লাফিয়ে যে বাজ পড়ে তাকে বলা হয় ব্যঙ্গ তর্কাবাজ। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, অর্থাৎ ব্যাঙ যেমন তড়াক তড়াক করে লাফ দিয়ে যায়, ঠিক তেমনি বিদ্যুৎ চমকের সাথে সাথে তড়াক তড়াক করে বাজ পড়ছে। করিকর সমান বরিশে জলধারা, জলে মুহি একাকার পদ হইল হারা। করি কথাটির অর্থ হলো হাতি এবং কর কথাটির অর্থ হলো সুর, অর্থাৎ করিকর শব্দের অর্থ হলো হাতির সুর। সমান বরিশে জলধারা, অর্থাৎ হাতির সুর থেকে যেন সমানে জল বেরোচ্ছে। জলে মহি একাকার পদ হইল হারা। মহি কথাটির অর্থ হলো পৃথিবী, অর্থাৎ জল এত বেড়েছে যার জন্য পৃথিবী এবং স্থলভাগ একাকার হয়ে গেল। কোথায় স্থল কোথায় পথ কিছুই বোঝা যাচ্ছে না, পথ যেন সব জলের মধ্যে হারিয়ে গেছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। অর্থাৎ ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে যার জন্য কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, অর্থাৎ একজন অপরের কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। পরিচ্ছিন্ন কথাটির অর্থ হলো বিভক্ত বা ছেদ। নাহি শব্দের অর্থ হলো নয়। দিবস কথাটির অর্থ হলো দিন। রজনী মানে রাত। অর্থাৎ কলিঙ্গ রাজ্যে মেঘ এত কালো হয়ে রয়েছে যার জন্য কখন সকাল হচ্ছে কখন সন্ধ্যা হচ্ছে এবং কখন রাত হচ্ছে সেইটা বিভক্ত করা যাচ্ছে না বা আলাদা করা যাচ্ছে না। কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈবিনী। সঙ্গরে শব্দের অর্থ হলো স্মরণ করে, সকল লোক যে জৈবিনী। তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে জৈমিনীকে। জৈমিনী হলো মীমাংসা দর্শন প্রণেতা মুনি, এর নাম স্মরণ করলে বজ্রপাত নিবারিত হয় বা বজ্রপাত বন্ধ হয়ে যায়। এই বিশ্বাসে বজ্রবিদ্যুৎ পাতের সময় স্থানীয় লোকেরা এর নাম করে কীর্তন করে। তোমাদের পরীক্ষায় কলিঙ্গ সঙ্গরে সকল লোক যে জৈবিনী এই লাইনটা তুলে পরীক্ষায় প্রায় সময় কোশ্চেন আসে, ভালো করে এটা দেখে রাখবে। অর্থাৎ কলিঙ্গে সবাই স্মরণ করে, কাকে স্মরণ করছে? ঋষি বা মুনি জৈমিনীকে। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। অর্থাৎ হুড় হুড় দূর দূর করে বৃষ্টি পড়ছে, না দেখিতে পাই কেহ রবির কিরণ। কেহ কথাটির অর্থ হলো কেউ, অর্থাৎ কেউ দেখতে পাচ্ছে না রবির কিরণ। রবি বলতে সূর্যের কিরণ কেউ দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। ছাড়ি মানে ছেড়ে, ভুজঙ্গ কথাটির অর্থ হলো সাপ, ভাসিয়া মানে ভেসে যাওয়া, বুলে কথাটির অর্থ হলো ভ্রমণ করে। অর্থাৎ গর্ত ছেড়ে সাপ ভেসে ভ্রমণ করছে জলে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, অর্থাৎ কলিঙ্গ রাজ্যে কোথায় জল কোথায় স্থল কেউ সেটা জানতে পারছে না বা কেউ সেটা বুঝতে পারছে না। এত জল ভরে গেছে কলিঙ্গ রাজ্যে যার জন্য কোথায় স্থল কোথায় জলভাগ কিছুই বোঝা যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল? 7 দিন। নিরবধি কথাটির অর্থ হলো একটানা বা নিরন্তর। 7 দিন বৃষ্টি নিরন্তর। নিরন্তর শব্দের অর্থ একটানা, অর্থাৎ 7 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। হেজ্জা কথাটির অর্থ হলো জলের প্লাবনে পচে যাওয়া, অর্থাৎ সকলের ঘরে যা ফসল ছিল সবই জলে পচে গেছে, অর্থাৎ বন্যার জন্য জলে সব ফসল নষ্ট হয়ে গেছে বা পচে গেছে। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। মেঝাতে শব্দের অর্থ হলো মেঝেতে, পড়ে শিল বিদারিয়া চাল। শিল কথাটির অর্থ হলো পাথর বা বরফের টুকরো, অর্থাৎ বরফের টুকরো বা শিলগুলো ঘরের চাল ফুটো করে মেঝেতে পড়তে লাগলো। ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল, অর্থাৎ ভাদ্র মাসে যেমন
তাল গাছ থেকে তাল পড়ে, ঠিক তেমনি এখানে বাড়ির চাল ফুটো করে শিল বা বরফের টুকরোগুলি বাড়ির ছাদ থেকে টপ টপ করে মেঝেতে পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। মঠ কথাটির অর্থ হলো মন্দির, অট্টালিকা শব্দের অর্থ হলো বড় বড় পাকা বাড়ি। অর্থাৎ প্রথমে যে দেবী চণ্ডীর আদেশে যে ঝড় হয়েছিল, সেই ঝড়ে যে সমস্ত ঘর বাড়ি, মন্দির এবং বড় বড় বাড়িগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে বা বেঁচে রয়েছে, তারপর দেবীর চণ্ডীর আদেশে বীর হনুমান মন্দির, মসজিদ, মঠ, বড় বড় পাকা বাড়ি সব ভেঙে টুকরো টুকরো করে দেয়। কি বললাম তাহলে? ঝড়ে যে সমস্ত ঘর বাড়ি, মন্দির, মসজিদ, মঠ ভেঙে যায়নি বা বেঁচে রয়েছে, সেই সমস্ত ঘর বাড়িকে ভাঙার জন্য দেবী চণ্ডীর আদেশে হনুমান ঘর বাড়িগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। চারিদিকে বয়ে ঢেউ, পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। চারিদিকে কথাটি অর্থ হলো চতুর্দিকে, অর্থাৎ চারিদিকে পর্বতের মতো বিশাল আকৃতির ঢেউ বইতে থাকে। উঠে পড়ে ঘরগুলা করে দলমল, অর্থাৎ ঢেউয়ের ফলে ঘরগুলো টলমল করছে। অর্থাৎ সমুদ্রে কোনো নৌকো চললে সেই সমুদ্র স্রোতে সেই নৌকো যেমন ওঠানামা করে বা টলমল করে, ঠিক তেমনি এখানে বিশাল সমুদ্রের ঢেউয়ের ফলে ঘরবাড়িগুলো টলমল করছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অর্থাৎ চণ্ডীর আদেশেও নদ নদীগণ কলিঙ্গ রাজ্যের দিকে চলে যায় বা ধেয়ে যায়। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। কবিতাটি কিন্তু তোমাদের এর আগের লাইনে কিন্তু শেষ হয়ে গেছে। লাস্ট লাইনটা কিন্তু তোমাদের কবি যে নিজে এই চণ্ডীমঙ্গল কবিতাটি বা এই চণ্ডীমঙ্গল কাব্যটি রচনা করেছে তার জন্য প্রমাণ দিয়েছে। দেখো কি করে, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের অনেক অনেক নাম রয়েছে, তাদের মধ্যে এক নাম হলো অম্বিকা মঙ্গল। এই অম্বিকা মঙ্গল গানটি কে রচনা করেছে? শ্রী কবি কঙ্কন। শ্রী কবি কঙ্কন কাকে বলা হয়? কবি স্বয়ং নিজে, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী। তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে অম্বিকা মঙ্গল গান কে রচনা করেছেন বা শ্রী কবি কঙ্কন কে, এখানে কবি স্বয়ং নিজেই, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী। আগেকার দিনের সমস্ত কবি, লেখক এবং সাহিত্যিকরা কিন্তু তাদের রচনার শেষে বা গল্পের শেষে কিন্তু নিজের নামটা লিখে দিত। এখানে কবি মুকুন্দ চক্রবর্তী কিন্তু এইভাবেই গল্পের শেষে নিজের নামটা উল্লেখ করে দিয়েছে। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। তোমাদের এরকম করে বাংলার প্রতিটি অধ্যায় লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি, পারলে তোমরা ওই সমস্ত ক্লাসগুলি দেখে আসো বা ওই সমস্ত ভিডিওগুলি তোমরা দেখে আসো। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। বাই।